এখন আমি এই ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সেটা আপনাদের দেখাবো। দেখেন, ফর্মে প্রথমে দেওয়া আছে আবেদনকারীর নাম আয়েশা আক্তার শক্তি। এখানে আবেদনকারীর নাম যিনি আবেদন করবেন বা যারা আবেদন করবেন, অর্থাৎ এই মাতৃত্বকালীন ভাতা যারা পাবার তাদের নাম। এরপরে দিবেন পিতার নাম, যার আবেদনকারী তার বাবার নাম আব্দুল সালাম খান। এরপরে দিবেন মাতার নাম মোসাম্মদ আমিনা বেগম। তারপরে স্বামীর নাম। এখন এক্ষেত্রে স্বামী যদি কারো দুজন থাকে, হ্যাঁ, বা একজন চলে গেছে আর একজন নতুন করে আবার বিয়ে হয়েছে, উল্লেখিতভাবে উনি বর্তমানে যে স্বামী থাকবে সেটা উল্লেখ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে স্বামীর নাম খালিদ হাসান। আপনারা যার স্বামী বা হাজব্যান্ড তাদের নাম দিয়ে দিবেন। এরপরে একটা আবেদনকারী বা তার নির্দিষ্ট একটা ঠিকানা আছে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে বর্তমান ঠিকানা যেটা হবে সেটা দিবেন। যেমন আমি লিখেছি কুমারকান্দি, উজাননগর, হারেরামপুর, মানিকগঞ্জ। এখানে আপনাদের যার বর্তমান ঠিকানা দিবেন, আপনাদের জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের অনুযায়ী যাদের যেই ঠিকানা আছে সেই ঠিকানা দিয়ে দিবেন। দেখা যাচ্ছে অনেকে আছেন তাদের জন্ম নিবন্ধনে ঠিকানা একটা দেওয়া আছে, কিন্তু উনি বর্তমানে দূরে কোথাও থাকেন বা ঢাকা থাকেন বা অন্য কোনো জেলায় থাকেন। সেক্ষেত্রেও হলেও আপনারা আপনাদের যে স্থায়ী ঠিকানা ওইটাই দিবেন, ঠিক আছে? কারণ এই ভাতার আবেদনটা কেবলমাত্র তার ইউনিয়ন বা তার পৌরসভা সাধারণত জমা দেওয়া হয়ে থাকে। এরপরে আসেন স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা যদি ওইটাই হয় তাহলে ওই লিখবেন, অথবা পুরো ঠিকানা লিখে দিতে পারেন। তারপর আসেন মোবাইল নম্বর, একটি সচল মোবাইল নাম্বার যেটা সাধারণত বিকাশ খোলা থাকবে, আর যেটিতে আপনার এই ভাতা মঞ্জুরের টাকাটা পাবে। তারপরে আবেদনকারীর জন্ম তারিখ দিবেন। এরপরে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। জন্ম নিবন্ধন নাম্বার সাধারণত 17 সংখ্যার হয়ে থাকে। আপনাদের জন্ম নিবন্ধন যেই সার্টিফিকেট আছে বা জন্ম নিবন্ধন সনদ আছে, এই সনদের উপরে দেখবেন যে 17 সংখ্যা দেওয়া আছে, জন্ম নিবন্ধন সনদ নম্বর লেখা 17 সংখ্যার, সেই 17 সংখ্যা দিবেন। তারপরে আবেদনকারী যদি জাতীয় পরিচয়পত্র থাকে, আবেদনকারীর যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাই, তবে দিলে অনেক ভালো। তারপর আছে রক্তের গ্রুপ, যদি থাকে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে প্রথম গর্ভধারণকাল, তারপর হচ্ছে দ্বিতীয় গর্ভধারণকাল, ঠিক আছে? তারপরে আবেদনকারী প্রতিবন্ধী কিনা সেটা টিক দিবেন। দেখেন এখানে হ্যাঁ অথবা না দেওয়া আছে। যদি প্রতিবন্ধী হয় তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে না দিবেন। তারপর আবেদনকারী পেশায় কি, গৃহিণী, চাকরিজীবী বা অন্যান্য কর্মক্ষেত্রে। এরপরে আবেদনকারীর মাসিক আয়, যদি উনি চাকরি করে থাকেন তাহলে ওনার মাসিক আয় কত।
যেমন এখানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে 8,000 বা 10,000 দিয়েছি। এখানে যদি আপনারা কেউ চাকরি করে থাকেন তাহলে আপনাদের মাসিক বেতন যেটা ওইটাই উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে বসত বাড়ি আছে কিনা। দেখেন 19 নম্বরে দেখা যাচ্ছে বসত বাড়ি আছে কিনা। যদি আবেদনকারীর নামে বসত বাড়ি থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। তারপর হচ্ছে সরকারের প্রদত্ত অন্য কোনো সুবিধা বা ভাতা পাচ্ছেন কিনা। যদি না হয় তাহলে না দিবেন। এরপরে আবেদনকারী স্বাক্ষর দিবেন, তারপরে তারিখ দিবেন।